students, welcome to my YouTube channel Physics Boy। তো তোমরা আপাতত জেনেই গেছো যে আমরা এখানে চালু করছি এবিটিএ টেস্ট পেপারের সমস্ত সমাধানগুলো আমরা এখানে চালু করছি। তো এবিটিএ টেস্ট পেপারের যেহেতু আমরা 1 মার্কস 2 মার্কসের কোশ্চেনগুলো খুব শর্ট এবং আমরা সহায়িকা থেকে বা ওখান থেকে বা নোটের মাধ্যমে সেগুলো আমরা পেতে পারি, কিন্তু আমাদের প্রবলেম হলো 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেন ওখানে থাকবে 12টা, 3 12 36 নম্বর। তো ভীষণ একটা ভাইটাল জায়গা, ওখান থেকে নাম্বার ক্যারি করার জন্য, ভৌত বিজ্ঞানে ভালো নাম্বার পাওয়ার জন্য। তো আমরা ভেবে দেখলাম আমাদের সবার মতামত নিয়ে, স্টুডেন্টদের মতামত নিয়ে, যে কোনগুলো করালে ভালো হয়। তো সবাই মতামত দিল যে স্যার 3 নম্বরগুলো করা। তো আমরা আজকে শুধুমাত্র পেজ নাম্বার 61 এর 3 নম্বরের বড় কোশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করব এবং সেখান থেকেই আমরা তোমাদেরকে এই কোশ্চেনগুলো সলভ করে দেখাবো। তো প্রথম কোশ্চেন বলছে, দেখো, প্রমাণ করো পিভি ইকুয়ালস টু এনআরটি। পিভি ইকুয়ালস টু এনআরটি প্রতিষ্ঠা করতে বলেছে। এটা কি 1 নম্বর কোশ্চেন। তো আমরা 1 নম্বর কোশ্চেনের নাম দিলাম। কি প্রমাণ করতে হবে? পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আপাতত যে সমস্ত ভালো স্টুডেন্টরা আছে তারা তো এটা তো করেই ফেলবে, এটা কোনো অসুবিধা নেই। তবে আমরা আবার নতুন করে যারা দেখছো একটু দেখে নাও। তাহলে আমাদের প্রমাণ করতে গেলে ফার্স্টে আমাদের কটা সূত্র জানি আমরা? অ্যাকচুয়ালি জানি আমরা গ্যাসের প্রসারণ থেকে 3টে সূত্র জানি। তোমরা বড় ক্লাস উঠলে আরো আংশিক চাপের সূত্র দেখতে হবে, আরো অনেক সূত্র আছে। তো আমরা আপাতত 3টে সূত্র আমাদের মনে রাখতে হবে। এক হলো বয়েলের সূত্র, এক হলো চার্লসের সূত্র, এক হলো অ্যাভোগাড্রোর সূত্র বা অ্যাভোগাড্রোর প্রবল। তো আমরা দেখো প্রথমে কি করছি, বয়েলের সূত্র থেকে পাই, বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছি? পি ভেরিজিয়াস 1/v, যেখানে m ও t স্থির। তারপর আমরা চার্লসের সূত্র থেকে কি পেয়েছি? ভি ভেরিজিয়াস টি, যেখানে m ও p স্থির। আর আমরা অ্যাভোগাড্রো প্রকল্প থেকে অ্যাভোগাড্রো এর প্রকল্প থেকে কি পড়েছি আমরা? ভি ভেরিজিয়াস n, যেখানে MOP স্থির বলতে পারো, MOP স্থির, MPOT স্থির। তাহলে দেখো বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? পি ভেরিজিয়াস 1/v, অর্থাৎ চাপের সাথে ভিটা কি আয়তন ব্যস্ত সম্পর্ক। চার্লসের সূত্র থেকে আমরা কি জানি? ভি ভেরিজিয়াস টি, যেখানে আয়তনের সাথে উষ্ণতার কি সম্পর্ক? সরল সম্পর্ক। অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে আমরা জানি সম আয়তনের সকল গ্যাসের সমান সংখ্যক অনুবর্তমান, অর্থাৎ ভি ভেরিজিয়াস n। তো আমরা এটা জেনে এসেছি। তাহলে আমাদের যৌগিক ভেদের নিয়ম অনুসারে, কিসের নিয়ম অনুসারে? যৌগিক ভেদ নিয়ম অনুসারে, যৌগিক ভেদের নিয়ম অনুসারে কি হবে? আচ্ছা, এখানে আমরা ভি ভেরিজিয়াস 1/p করতে পারি, কোনো অসুবিধা আছে? নেই। তাহলে আমরা এখানে কি করতে পারি? ভি ভেরিজিয়াস nt/p লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? পিভি ভেরিজিয়াস nt, দেখো লিখতে পারি কিনা। এবার পিভি আমরা জানি যে এটা কি? সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক থেকে যদি আমরা ইকুয়ালস টু সমান সমান চিহ্ন আনতে যাই, তাহলে আমাদেরকে একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়। আরটা কি? এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবক।
তো দেখো বুঝতে পেরেছো না? আচ্ছা সরি, এখানে একটা এম দিয়ে দিতে হবে। তাহলে আমাদের দেখো পিভি ইকুয়ালস টু এনআরটি, দেখো পুরো একদম ক্লিয়ার, খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। দেখো এটা যদি বুঝতে পেরে থাকো, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে 9.6 গ্রাম O2 প্রস্তুত করতে কত গ্রাম KClO3 প্রয়োজন। কি বলছে? 9.6 গ্রাম O2 প্রস্তুত করতে কত গ্রাম KClO3 প্রয়োজন ও এই বিক্রিয়ায় কত গ্রাম KCl উৎপন্ন হবে। তাহলে আমরা আগে বিক্রিয়াটা লিখে নিই। KClO3 এটা জানি আমরা, সমস্ত তাপ দিলে পর ভেঙে যাবে KCl প্লাস O2, KCl প্লাস O2। আচ্ছা আমাদের আরেকটা কোশ্চেন বলেছে এখানে যে এই বিক্রিয়ায় কত গ্রাম KCl উৎপন্ন হবে। তাহলে আমরা ব্যালেন্স করার জন্য আগে এই সেখানে 2 দিয়ে দিলাম, এখানে 2 দিলাম, তাহলে অক্সিজেন কত, 3 দুগুণে 6টা হয়ে গেল। তাহলে এখানে 2 আছে মানে এখানে 3O2 হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখব অক্সিজেন কত হয় 16, তাহলে এখানে 3 × 16 × 2 মানে 3 দুগুণে 6 96, তাহলে এটা কত হলো 96 গ্রাম। আচ্ছা KClO3 আমরা লিখি 2, আর পটাশিয়ামের কত 39, প্লাস ক্লোরিনের কত 35.5, প্লাস অক্সিজেন করা আছে 3 মানে 3 = 48, তাহলে 2 × 40 30, এটা হলো তোমার 122.5। আমি যদি কিছু না বলে তাহলে হবে 122.5 বার হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 122 এর ডবল কত হবে 244, কিন্তু পয়েন্ট আছে বলে 245 গ্রাম। 245 গ্রাম। এবার আমাদের চেয়েছিল যে 9.6 গ্রাম O2 প্রস্তুত করতে, তাহলে আমরা ওই দিক নেমে পাঠিয়ে দেবো। দেখো 96 গ্রাম O2 প্রস্তুত করতে কত গ্রাম KClO3 প্রয়োজন 245 গ্রাম। তাহলে 1 গ্রাম O2 প্রস্তুত করতে কত গ্রাম প্রয়োজন 245 বাই 96, তাহলে 9.6 গ্রাম O2 প্রস্তুত করতে কতটা প্রয়োজন হবে 245 বাই 96, 9.6। এখানে যদি আমরা পয়েন্টটা তুলে দিই তাহলে এখানে একটা 10 মাল্টিপ্লাই করতে হবে, 96 উঠে গেল, তাহলে এখানে কত হবে 24.5 গ্রাম। বোঝা গেল? দেখো তাহলে 9.6 গ্রাম O2 প্রস্তুত করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে 24.5 গ্রাম। এত গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে হবে। আচ্ছা এর মধ্যে আর বলেছে যে কত গ্রাম, আচ্ছা লাস্টের কোশ্চেন বলছে আবার কত গ্রাম KCl উৎপন্ন হবে। তাহলে KCl উৎপন্ন দেখো 2 × K মানে কত 39, এটা 35.5, তাহলে এটা কত হবে 74.5, তাহলে 70 70 144, দেখো কত 10 159 গ্রাম, সরি 149 গ্রাম, সরি 149 গ্রাম। দেখো তাহলে আমাদের কতটা KCl উৎপন্ন হচ্ছে 149 গ্রাম, আর 9.6 গ্রাম প্রয়োজন করতে 24.5 গ্রাম। তো আমাদের এই রাসায়নিক গণনার অঙ্কগুলো করতে শুধুমাত্র আমাদের ইকুয়েশনটা ভালো করে মনে রাখলে বা ভালো করে তৈরি করতে পারলে, রিঅ্যাকশনটা তৈরি করতে পারলে আমাদের এই অঙ্কগুলো সহজে চলে আসবে। আচ্ছা এটা মুছে দিলাম। আচ্ছা এর অথবা আরেকটা অঙ্ক আছে, দেখো যদি উত্তপ্ত লোহার উপরে, দেখো
উত্তপ্ত লোহার উপরে যদি আমরা স্টিম চালানো করি, উত্তপ্ত লোহার উপর স্টিম, স্টিম মানে কি উত্তপ্ত লোহা মানে Fe, এই যদি আমরা বাষ্প অর্থাৎ H2O যদি চালনা করি তাহলে কি উৎপন্ন হবে দেখো বলছে, উৎপন্ন হবে বলছে ফেরাসোফেরিক অক্সাইড। তাহলে ফেরাসোফেরিকের সঙ্গে কি Fe3O4 প্লাস আরটা কি উৎপন্ন হবে বলছে কি Fe3O4 উৎপন্ন হবে এবং একটি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে H2, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমাদের এটা ব্যালেন্স করতে গেলে দেখো এখানে কি করতে হবে, এখানে কটা আছে তিনটে, এখানে কটা আছে তিনটে Fe, তাহলে আমরা এখানে তিনটে Fe দিয়ে দিলাম। আচ্ছা তিনটে Fe দিয়ে দিলাম, এখানে হাইড্রোজেন কটা আছে দুটো, এখানে হাইড্রোজেন দুটো, এখানে কটা আছে অক্সিজেন চারটে, তাহলে এখানে আমাদেরকে এখানে আছে একটা, তাহলে মানে 4 করলাম, তাহলে 4টা অক্সিজেন মিটে গেল। হাইড্রোজেন কটা হচ্ছে আমি 4 দুগুণ 8টা, তাহলে এখানে আবার আমাদের 4 করতে হবে। দেখো 3 4 4, তাহলে আমাদের এটা ব্যালেন্সে চলে আসলো। তাহলে এবার বলছে যে 8 মোল H2 উৎপন্ন করতে কত গ্রাম Fe2 এর প্রয়োজন, বুঝা যাচ্ছে H2 উৎপন্ন করতে কত গ্রাম Fe এর প্রয়োজন। তাহলে আমাদের Fe দেখতে হবে। আচ্ছা Fe কত বলে দেওয়া আছে, যদি একসাথে পাল্টে যায় তাহলে Fe 56 দেওয়া আছে, মানে 3 × 56 মানে কত হচ্ছে 318 মানে 315 16 168 গ্রাম। আচ্ছা কত মোল বলেছে, এখানে বলেছে 8 মোল, তাহলে এখানে কত মোল উৎপন্ন হয়েছে 4 মোল উৎপন্ন হয়েছে, 4 মোল। তাহলে দেখো 4 মোল উৎপন্ন করতে 4 মোল H2 উৎপন্ন করতে 168 গ্রাম Fe প্রয়োজন। তাহলে 1 মোল উৎপন্ন করতে কত প্রয়োজন 168/4, আর কি বলছে 8 মোল উৎপন্ন করতে তাহলে 168 into 8/4 2, তাহলে কত হবে 8 × 6 হাতে 1 4 × 12 হাতে 3 300, 8 × 6 হাতে 1 4 × 3 হাতে 336 গ্রাম, তাহলে 336 গ্রাম। তাহলে বোঝা গেল। দেখো প্রথমে সমীকরণটা লিখে নিলাম, ইকুয়েশনটা লিখে নিলাম, ইকুয়েশন লিখে না তারপর আবার ব্যালেন্স করতে হবে। আচ্ছা তোমরা যদি ব্যালেন্স করতে না জানো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি ব্যালেন্সের উপর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো আলাদা করে। তাহলে দেখো এটা আছে, তার সাথে এবার বলছি এই আণবিক ভর বার করে নিতে হবে। এখানে দেখো এইটা আগে আছে সেটাই হলো তার মোল সংখ্যা, তাহলে 4 মোল, তাহলে 4 মোল উৎপন্ন করতে 168 গ্রাম Fe এর প্রয়োজন, তাহলে 1 মোল উৎপন্ন করতে কত 8 মোল উৎপন্ন করতে কত। শুধুমাত্র রিঅ্যাকশনটা জানা থাকলে এগুলো সবই সহজ হয়ে যাবে। তো অঙ্কটা এই পর্যন্তই ছিল, তাহলে আমরা আবার নেক্সট চলে যাব 3 নম্বর। আচ্ছা দেখো 3 নম্বরে অঙ্ক আছে দ্বিধাতব পাতের কার্যনীতি। দ্বিধাতব পাত কাকে বলে সেটাকে জানতে হবে। দ্বিধাতব পাত কি, দুটো ভিন্ন ধরনের পাতকে বা ভিন্ন গলনাঙ্ক যুক্ত পাতকে যদি বা ভিন্ন তাপগ্রাহী পাতকে যদি আমরা রিভেট দ্বারা পরস্পরকে যুক্ত করি তাহলে সেটাকে বলা হবে দ্বিধাতব পাত। এই দ্বিধাতব পাতের কার্যনীতি কি, যদি আমরা তাপ দিই, তাপ দেওয়া হলো, তাপ দিলে কি হবে, যখন তাপটা দেওয়া হবে তখন যে দুটো পাত ছিল, যে দুটো পাতের মধ্যে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা যার দৈর্ঘ্য প্রসারণ সবথেকে বেশি সে সবথেকে বেশি প্রসারিত হবে। এটা আমরা সিম্পল জানি, বলতে পারছি যে যার দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে
যার দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রে বেশি তার দৈর্ঘ্য প্রসারণটাও বেশি হবে, তার প্রসারণটা বেশি হবে, মানে সে আগে বেশি প্রসারিত হবে। আর যার কম প্রসারিত সে কম প্রসারিত হবে। তাহলে প্রথমটা কি, যার দৈর্ঘ্য প্রসারণ বেশি, যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সেটি বেশি প্রসারিত হবে। দ্বিতীয় নাম্বার, যে অংশটি কম প্রসারিত হচ্ছে বা যে ধাতবটি কম প্রসারিত হচ্ছে সেই দিকটায় বেঁকে যাবে। যে অংশটি কম প্রসারিত দ্বিধাতব পাতটি সেই দিকে বেঁকে যাবে। দ্বিধাতব পাতটি সেই দিকেই বেঁকে যাবে। বলছে কার্যনীতিটা কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যার বেশি সেটি বেশি প্রসারিত হবে এবং যে অংশটি কম প্রসারিত দ্বিধাতব পাতটি সেই দিকেই বেঁকে যাবে। তো এইটাই হলো যখন দ্বিধাতব পাতের কার্যনীতি। এবার এটাকে ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে? ব্যবহার করা হয় ফ্রিজের তাপ নিয়ন্ত্রণ হিসেবে ব্যবহার করতে হয়। তারপর অগ্নি সংযোগ যন্ত্র বা অগ্নি সংকেত হিসেবে, যেখানে আগুন লেগে যায় তার সংকেত হিসেবে ব্যবহার করা হয়, দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। আবার কোথায় ইউজ করা হয়? যেখানে ফিউজ তারে আমরা জানি তামার সীসা ও টিন মিশিয়ে দ্বিধাতব পাত, ওটাও এক প্রকার দ্বিধাতব পাত। তো আমরা ফিউজ তারে ব্যবহার করতে পারি, তাপ নিয়ন্ত্রক হিসেবে কাজ করতে পারি, আর এটা তোমার কি অগ্নি সংকেত যন্ত্র হিসেবে কাজ করতে পারি। তাহলে এই তিনটাই আমাদের জানা থাকবে। আচ্ছা, এরপরে চলে যাব আমরা 4.4। আচ্ছা, 4.4 এ আমরা একটা আছে ডেল্টা ইকুয়ালস টু আলোর ক্ষেত্রে ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস A। আচ্ছা, এই প্রমাণটা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি করা আছে, বা দরকার প্রয়োজন হলে আমরা আবার করে দেবো। তো এটা একদম খুবই কমন কোশ্চেন, প্রত্যেকটা পেপারে প্রত্যেকটা জায়গায় আমরা চলে আসছে এটা, এবং R ইকুয়ালস টু 2 অবতল দর্পণের ক্ষেত্রে। আর এটা তো আমরা ইউটিউব চ্যানেলে অলরেডি পাবলিশ করে দিয়েছি, অলরেডি ছাড়া আছে ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস A, ওখান থেকে গিয়ে দেখে নেবে। দরকার হলে আমি এটার লিঙ্কও আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো এটা আমরা আর আলোচনা করছি না। আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে যে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলা হয়? লেন্সের আলোক কেন্দ্র বলছে প্রধান অক্ষের ওপর লেন্সের যে অংশের মধ্য দিয়ে আলো গেলে বা আলো প্রতিসৃত হলে আলোর অভিমুখের কোনো রকম পরিবর্তন হয় না, সেই বিন্দুটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। মানে কি, এটা ধরো একটা উত্তল লেন্সের এটা হলো আলোক কেন্দ্র। এখান থেকে যদি কোনো একটা বস্তু থেকে যদি আলোক রশ্মি এই বিন্দু দিয়ে যায়, তাহলে তার কোনো আমাদের প্রতিসরণের ক্ষেত্রে তার অভিমুখের পরিবর্তন হয়ে যায়। কিন্তু একমাত্র লেন্সের প্রধান অক্ষের ওপর এমন একটা বিন্দু, আলোক কেন্দ্রে এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে আলো প্রতিসৃত হলে তার অভিমুখের কোনো রকম পরিবর্তন হয় না। তো বোঝা গেল আলোক কেন্দ্র কাকে বলে। তারপরে দেখো একটা অঙ্ক দিয়েছে আলো থেকে, ওর সাথেই আছে। বলছি একটি বস্তুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রাখলে 10 সেন্টিমিটার প্রতিবিম্ব পাওয়া গেল, তাহলে এর রৈখিক বিবর্তন ও প্রতিবিম্বের দূরত্ব কত? তাহলে তোমার কি কি ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো আগে লিখে নেবো। একটি বস্তুর দৈর্ঘ্য হয় 5 সেন্টিমিটার, তাহলে বস্তুর দৈর্ঘ্যকে আমরা কি লিখি? অবজেক্ট ও ইকুয়ালস টু আমরা দিলাম ধরো 5 সেন্টিমিটার। আচ্ছা, তারপর আর কি কি দেওয়া আছে দেখো, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে, তাহলে বস্তুর দূরত্ব ইউ সমান কত আছে? 2 সেন্টিমিটার, তাই তো? ইউ সমান কত আছে? 2 সেন্টিমিটার।
দূরত্ব রাখলে 10 সেন্টিমিটারের প্রতিবিম্ব পাওয়া গেল, অর্থাৎ আই ইমেজ সমান কত পাওয়া গেল 10 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত, তো ভি, আমাদের ভি বার করতে চেয়েছে। তাহলে আমাদের ভি এবং এম দুটো বার করতে চেয়েছে, ভি কত এবং বিবর্ধন কত। তাহলে আমরা সূত্র জানি কি, এম ইকুয়ালস টু ভি বাই ইউ, আবার আমরা কি জানি আই বাই ও। আচ্ছা ক্লাস 12 এর ক্ষেত্রে হলে কিন্তু এখানে আমাদের সাইন বসাতে হতো, যে ভি এর সাইন কি, ইউ এর সাইন কি, আই এর সাইন কি, ও এর সাইন কি। কিন্তু তোমরা যেহেতু ক্লাস 10 এ আছো, তোমাদেরকে সাইন হিসাবে কোনটা প্লাস কোনটা মাইনাস এটা তোমাদের না জানলেও চলবে। তবে কিভাবে সাইনটা দিতে হয় তার জন্য আমাদের একটা শর্ট ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, ওখান থেকে পারলেও দেখে নিতে পারো। আর ক্লাস 10 এ এখন সাইন সম্পর্কে না জানলেও চলবে। দেখো m ইকুয়ালস টু v বাই u এবং m ইকুয়ালস টু i বাই u। তাহলে দেখো কোন ইনফরমেশন গুলো দেওয়া আছে, দেখো i এবং o এর ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে আগে i বাই o এইটা সিলেক্ট করলাম। তাহলে m ইকুয়ালস টু i এর মান কত 10, ওর মান কত 5, তাহলে m সমান কত হচ্ছে 2, অর্থাৎ বিবর্ধন কত 2 সেন্টিমিটার, বিবর্ধন হলো 2। যে বিবর্ধনে কিন্তু কোনো রকম একক হয় না, তাহলে বিবর্ধন হলো কত 2। আবার আমরা m সমান কি জানি, এই তো আমরা এই সূত্র থেকে লিখেছি v বাই u। তাহলে এখানে v সমান কি লিখতে পারবো আমরা mu। আচ্ছা আমাদের কিন্তু এখানে এইগুলো দিতে হবে। তাহলে v সমান কত mu, তাহলে v ইকুয়ালস টু m এর মান কত 2, u এর মান কত 2, অর্থাৎ 4। তাহলে v সমান কত হবে আমাদের 4 সেন্টিমিটার। অর্থাৎ বস্তুর দূরত্ব যদি 5 সেন্টিমিটার হয় তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত হবে 4 সেন্টিমিটার। তো দেখো অঙ্কটা খুবই ইজি ছিল, এটা অন্তত 2 মার্কসের কোশ্চেন থাকে। তো 2 মার্কসের সাথে আমাদের আলোক কেন্দ্রটা জুড়ে দিয়েছে, তো অঙ্কটা খুবই সোজা ছিল। দেখো বুঝতে পেরেছো কিনা। তো আমরা এর পরের অঙ্ক চলে যাব, পরের কোশ্চেনটা কি আলোচনা করছি সেটা দেখে নেব। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, বিক্ষেপণ মাত্রার সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক লেখো। তাহলে আমরা এক্ষুনি আমরা কি জানি যে প্রিজমে সাদা আলোক রশ্মি ফেললে সেটা 7টা কালারে বিভক্ত হয়ে যায়, 7টা বর্ণে বিভক্ত হয়ে যায়। ওপর থেকে যদি আমরা নিচের দিকে নামি তাহলে দেখবো লাল, তারপরে সবার নিচে গিয়ে আছে বেগুনি। তাহলে ওপরের দিকে যত আমরা উঠবো তার তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আর যত নিচের দিকে নামবো তার বিক্ষেপণ মাত্রা বৃদ্ধি পাবে। তাহলে তরঙ্গদৈর্ঘ্যের সাথে বিক্ষেপণ মাত্রা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। আমরা যদি বিক্ষেপণকে w বা ওমেগা দ্বারা লিখি, তার ল্যাম্বডাকে আমরা তরঙ্গদৈর্ঘ্য হিসেবে লিখি, তাহলে এর সাথে এর কি সম্পর্ক, পরস্পরের মধ্যে ব্যস্ত সম্পর্ক। বিক্ষেপণের সাথে তরঙ্গদৈর্ঘ্য কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। সেই জন্য তো আমরা দেখি যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি এবং বেগুনি তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম। বিক্ষেপণ মাত্রা লালের সবথেকে কম, বিক্ষেপণ মাত্রা সবথেকে বেশি হলো কার, বেগুনি। তাহলে বিক্ষেপণ মাত্রার সাথে তরঙ্গদৈর্ঘ্য কি সম্পর্ক, পরস্পর এরা ব্যস্ত অনুপাতিক। এবার তারপর বলছে দেখো মানব চক্ষু ও সরল ক্যামেরার সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। তাহলে মানব চক্ষু আর কি বলছে, মানব চক্ষু এবং সরল ক্যামেরা। আচ্ছা সরল ক্যামেরা কেন বলেছে, সরল ক্যামেরা কোন কারণে, জটিল ক্যামেরা বা যৌগিক ক্যামেরা আমাদের ক্লাস 12 আছে, নববিজ্ঞান যন্ত্র, বুঝাচ্ছে। তো আমাদের ওগুলো এখন জানা দরকার নেই, শুধু সরল ক্যামেরাটা। মানব চক্ষু আর সরল ক্যামেরার মধ্যে একটা সাদৃশ্য, সাদৃশ্যটা কি, যে উভয় ক্ষেত্রে বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। কি তৈরি হয়, বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। মানব চক্ষুর ক্ষেত্রেও যা, সরল ক্যামেরার ক্ষেত্রেও তাই। এবার একটা বৈসাদৃশ্য কি বলেছে, যদি মানব চক্ষুকে যদি আমরা ফোকাসকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের অক্ষি গোলক অর্থাৎ তার বক্রতাকে অক্ষি গোলকের বক্রতাকে কমিয়ে বাড়িয়ে আমরা সেই জিনিসটাকে ফোকাস করতে চাই। যেরকম যদি আমরা কোনো কাছের জিনিসকে দেখতে চাই তাহলে আমরা এরকম ভাবে চোখ বড় বড় করে দেখি, যদি আমরা দূরে জিনিসকে দেখতে চাই তখন আমরা এরকম ভাবে বা এরকম ভাবে বা চোখ ছোট ছোট করে দেখি। মানে কি, অক্ষি গোলকের আকার পরিবর্তন করে আমরা আমাদের ফোকাসকে পরিবর্তন করতে পারি। কিন্তু ক্যামেরার ক্ষেত্রে কিভাবে, ক্যামেরার ক্ষেত্রে লেন্সকে আগে পিছে করে তার ফোকাসে আনতে হয়। তাহলে প্রথম সাদৃশ্যটা কি হলো, যে উভয় ক্ষেত্রেই বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব তৈরি হয়।
আর বৈসাদৃশ্য কি, মানব চক্ষুর ফোকাস করার জন্য আমরা অক্ষিগুলোকে ছোট বড় করে আমরা তার ফোকাসে আনতে পারি। আর সরল ক্যামেরার ক্ষেত্রে লেন্সকে আগে পিছনে এনে তারপরে সেটা আমাদেরকে ফোকাসে করতে হয়। তো আমাদের এটাও শেষ। এবার দেখো আমাদের 4.6 এটার ক্ষেত্রে দেখবো আমরা 4.6 নম্বরটার ক্ষেত্রে কি বলছে দেখো, বার্নৌলি চক্রের বেগ বৃদ্ধি পেতে করার উপায় কি। তাহলে বার্নৌলি চক্রের ক্ষেত্রে ক্লাস 12 এর একটা সূত্র আছে F = BIL, অ্যাকচুয়ালি BIL sin থিটা হয়, কিন্তু I এবং L এর মধ্যবর্তী কোণ, আচ্ছা তোমরা এখন ছাড়া বাদ বলো, দরকার নেই। F = BIL, তাহলে F এর সাথে দেখো B সমানুপাতিক, I সমানুপাতিক, L হলো সাবেশ, এটা তোমাদের এখন জানার দরকার নেই। তাহলে B এবং I পরস্পর সমানুপাতিক F এর সাথে। তাহলে কোন বস্তু যদি ঘূর্ণনকে, বার্নৌলি চক্রের ঘূর্ণনকে বৃদ্ধি করতে হয় তাহলে কি বিটাকে বাড়াতে হবে, অর্থাৎ কোন যদি আমরা চৌম্বক ক্ষেত্রকে বাড়াতে পারি তাহলেও বার্নৌলি চক্রের ঘূর্ণন তীব্রতা হবে। এবং যদি আমরা কারেন্ট অর্থাৎ আইটাকেও যদি আমরা বাড়াতে পারি তাহলে বার্নৌলি চক্রের ঘূর্ণনও দ্বিগুণ হবে, তাহলে বাড়বে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রকে বাড়াতে হবে এবং তড়িৎ প্রবাহ মাত্রাকে বাড়ালে আমরা বার্নৌলি চক্রকে পেয়ে যাব। এবার বলছে আচ্ছা তারপরে আমাদের বার্নৌলি চক্র হয়ে গেল, এটি কি নিয়ম মেনে চলে। এটি সাধারণত ফ্লেমিং এর বামহস্ত নিয়ম মেনে চলে। এটি কি নিয়ম মেনে চলে, এটা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম মেনে চলে। এর অথবা আরেকটা কোশ্চেন আছে, সলিনয়েড কাকে বলে। সলিনয়েড হলো এক প্রকার কুণ্ডলী, বুঝেছেন, সলিনয়েড হলো এক প্রকার কুণ্ডলী যার মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ বাড়াই সেই কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। কি বললাম, সলিনয়েড হলো এক প্রকার কুণ্ডলী যার মধ্যে দিয়ে আমরা তড়িৎ প্রবাহ বাড়ালে সেটার চৌম্বক ক্ষেত্র তার মধ্যে সৃষ্টি হয়। বলছে এর যে মেরু উৎপন্ন হচ্ছে সেই মেরুটা আমরা কিভাবে চিহ্নিত করব। তো যেদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ভালো করে আমার হাতে লক্ষ্য করো, যেদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে ডানহস্ত নিয়ম অনুযায়ী, বা তোমরা এটা কি বলে থামস আপ এই চিহ্ন দিয়ে বুঝতে পারবে যে বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম যেটাকে বলা হয়। ধরো মনে করো যেদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই দিকে যদি আমরা এই বাকি চারটে এমনকি যেদিকে রাখি, যদি আমরা ধরো মনে করো কারেন্ট এই দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, এই দিক বরাবর রাখতে হবে, বুঝা যাচ্ছে, এই দিক বরাবর আমাদেরকে রাখতে হবে। তাহলে এই দিক বরাবর রেখে যদি আমরা এটাকে দেখো এই দিক বরাবর রাখতে হবে, বা মনে করো কারেন্ট ধরো এইভাবে প্রবাহিত হচ্ছে এই দিক বরাবর, মানে আমাদের বোর্ড থেকে বাইরের দিকে, বোর্ড থেকে এইভাবে ধরো কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আমাদের তারটাকে যদি আমরা এই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আমরা এইভাবে যদি আমরা ধরি এইভাবে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠটা যেদিকে থাকবে সেদিকেই উত্তর মেরুকে নির্দেশ করবে। তাহলে কারেন্টের দিকে যদি আমরা এই চারটে আঙুলকে রেখে দিই, দিয়ে যদি আমরা একবার হাত মুড়িয়ে দিই, তাহলে আমাদের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা থামস আপ যে চিহ্নটা যেদিকে থাকবে সেদিকেই উত্তর মেরুটা নির্দেশ করবে। এটা 3D, সেই জন্য আমি ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম না, কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা বলছে কোষের অভ্যন্তরীণ রোধ কিসের উপর নির্ভর করে। কোষের অভ্যন্তরীণ রোধ, তাহলে আমরা জানি কোষের অভ্যন্তরীণ রোধ বলতে কোনটা, এটা হলো তোমার কি বাহ্যিক রোধ, তাই তো, ওটা বাহ্যিক রোধ। এইখানে বা এর মধ্যে এই যেটা থাকে সেটা হলো তোমার হলো অভ্যন্তরীণ রোধ। তাহলে অভ্যন্তরীণ রোধ কার উপর নির্ভর করে, অভ্যন্তরীণ রোধ ইলেকট্রোলাইটের উপর ডিপেন্ড করে। কার উপর, ইলেকট্রোলাইটের প্রকৃতির উপর নির্ভর করে। এখন কোষের বয়স কত হয়েছে তার উপর নির্ভর করে, আর কি ইলেকট্রোলাইটের ক্ষেত্রফল কত তার উপর নির্ভর করে, আর এটা হলো তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে কার উপর নির্ভর করে, ইলেকট্রোলাইটের প্রকৃতির উপর, ইলেকট্রোলাইটের ক্ষেত্রফলের উপর, তাপমাত্রার উপর এবং কোষের কত বয়স হয়েছে সেই বয়সের উপর নির্ভর করে। আচ্ছা তারপরে বলছে দেখো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝায়। কোন কোষের তড়িৎচালক বল 1.5 বলতে কি বোঝায়, ভোল্ট বলতে কি বোঝায়, বলতে হবে 1 কুলম্ব আধানকে প্রবাহিত করতে কোষের 1.5 ভোল্ট বা 1.5 জুল কার্য করতে হয়। কি বললাম, 1 কুলম্ব আধানকে কোষের 1 কুলম্ব আধানকে প্রবাহিত করতে 1.5 জুল কার্য করতে হয়।
আচ্ছা, নেক্সট কোশ্চেন ফর 4.8 তাহলে বলছি নিউক্লিয় সংযোজন কাকে বলে? তা দুটো অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াসকে জুড়ে যদি একটা আমরা বড় মৌলের নিউক্লিয়াসে পরিণত করাকে বলা হয় নিউক্লিয় সংযোজন। যেরকম একটা ডয়টেরিয়াম আর একটা ট্রয়টেরিয়াম, এটাকে যদি আমরা যুক্ত করি কি তৈরি হবে? 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট। বুঝছো? এটা হলো আমাদের কি নিউক্লিয় সংযোজন। দেখো দুটো অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াসকে একটা বড় মৌলের নিউক্লিয়াসে পরিণত করলাম, প্লাস কিছুটা পরিমাণে তাপ শক্তি আমাদের উৎপন্ন হলো। তো এটাই হলো নিউক্লিয় সংযোজন। অপেক্ষাকৃত দুটো হালকা মৌলের নিউক্লিয়াসকে যদি আমরা জুড়ে অপেক্ষাকৃত একটা ভারী মৌলের নিউক্লিয়াসে গঠন করতে পারি তাকে বলা হবে নিউক্লিয় সংযোজন। এই নিউক্লিয় সংযোজনের উৎসের জন্যই কিন্তু আমাদের সূর্যের এত প্রখর শক্তি পাই। এবার বলতে থাকো নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন কেন প্রয়োজন হয়? দেখো নিউক্লিয় সংযোজনের জন্য আমাদের প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন হয় বা প্রচুর পরিমাণে তাপমাত্রার প্রয়োজন হয়, কিন্তু এই তাপমাত্রা আমরা সাধারণ পরিবেশ বা আমরা সাধারণভাবে দিতে পারবো না। সেই জন্য আগে কি করা হয়? আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। নিউক্লিয় বিভাজনের ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। সেই নিউক্লিয় বিভাজনের ফলে উৎপন্ন তাপটাকেই নিউক্লিয় সংযোজনের জন্য কাজে লাগানো হয়। সেই জন্য নিউক্লিয় বিভাজনের আগে নিউক্লিয় সংযোজন করা হয়। তারপরে দেখো আমাদের 4.9 কি বলছে দেখো, আয়োনাইজেশন শক্তি কাকে বলে? দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা খুব সাধারণ একটা বিষয়। আয়োনাইজেশন শক্তি কাকে বলে? আয়োনাইজেশন শক্তি মানে লাস্ট কক্ষপথের ইলেকট্রনটিকে বার করতে হবে। মেন কথা হলো এটাই যে লাস্ট কক্ষপথের ইলেকট্রনটিকে বার করতে হবে। তাহলে কি বলছে যে কোনো মৌলের বা কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনটিকে বার করে তাকে একক পজিটিভ আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হবে আয়নাইজেশন শক্তি। কি বলছে? পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনটিকে বার করে একক পজিটিভ আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হলো আয়নাইজেশন শক্তি। এবার আয়নাইজেশন শক্তি দেখো কিভাবে পরিবর্তিত হয়। আমরা তো জানি অ্যাকচুয়ালি যে আয়নাইজেশন কিভাবে পরিবর্তিত হয়। বাম থেকে যদি আমরা ডান দিকে যাই, বাম থেকে ডান দিকে গেলে কি হবে? বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন শক্তি ক্রমশ বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে দেখো আমরা, ধরো এদিকে সোডিয়াম, এইদিকে মনে করো ক্লোরিন। তাহলে সোডিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কটা? লাস্ট কক্ষপথে ইলেকট্রন একটা, কিন্তু ক্লোরিনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কটা? 7টা। এবার প্রত্যেক পরমাণু কি চায়? প্রত্যেক পরমাণু চায় তার অষ্টক পূর্ণ করার জন্য বা নিকটতম নিষ্ক্রিয় মৌল গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ লাস্ট কক্ষপথে 8টা করে ইলেকট্রন চায়। তাহলে একে 8টা ইলেকট্রন করতে গেলে দেখো তাহলে কি এ একটা দেওয়ার জন্য সবসময় ব্যস্ত হয়ে আছে, এর 8টা পুরোর জন্য, কিন্তু আর এ দেখো একটা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে, একটা নেওয়ার জন্য এ সবসময় প্রস্তুত আছে, আর এ একটা দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাহলে কি বলছে যে আয়নাইজেশন শক্তি কি? যে লাস্ট কক্ষপথের ইলেকট্রনটিকে বার করে নিতে হবে। তাহলে দেখো এ তো দেওয়ার জন্য বসেই আছে অলরেডি, তাহলে এর কি কম পরিমাণ শক্তি প্রয়োজন হবে। কিন্তু এইখানে দেখো এ তো দিতেই চায় না, এ তো আরো নিতে চায়, 7টা তো পূরণ আছে, এতে আরো নিতে চাচ্ছে, মানে এখান থেকে ইলেকট্রনটিকে বার করতে আমাদের কি বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। তাহলে সোডিয়ামের আয়নাইজেশন শক্তি সবথেকে কম, ক্লোরিনের বেশি। এবার যদি এখানে বলা আছে দেখো FClBrI, F আচ্ছা আমরা তলায় লিখে নিচ্ছি FClBrI, অর্থাৎ 17 নম্বর মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এটা কি আমাদের বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন শক্তি ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি উল্টোটা হবে, উপর থেকে নিচে আসলে কি হ্রাস পাবে, উপর থেকে নিচে আসলে কি হ্রাস পাবে। তাহলে এর বলছে যে ক্রম হ্রাসমান সাহায্যে সাজাও। তাহলে কি সবথেকে কম কার হবে? আয়োডিনের। তারপরে কি হবে? ব্রোমিনের। তারপরে কি হবে? ক্লোরিনের। তারপরে কি হবে? ফ্লোরিন।
তাহলে সব থেকে আয়নায়ন শক্তি কার এখানে? ফ্লোরিন। আর সব থেকে কম কার? আয়োডিন। তার আয়নায়ন শক্তি পুরোটা ক্লিয়ার হলো, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। তাহলে আমরা আবার নেক্সট কোশ্চেনে চলে যাব। এবার আমরা আস্তে আস্তে কেমিস্ট্রি পার্টের মধ্যে ঢুকছি। কেমিস্ট্রি পার্টের প্রথম কোশ্চেন কি দেখো, 4.10 মানে 10 নম্বর কোশ্চেন। বলছে কি দেখো কি বলছে, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণ নাম কি? তাহলে অ্যালুমিনিয়াম কি বলছে, অ্যালুমিনিয়াম বিশ্লেষণে কি কি? তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড লাগবে এবং ক্রায়োলাইট। তড়িৎ বিশ্লেষণে কি ব্যবহার হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রায়োলাইট। তারপরে বলছে কি তড়িৎ দ্বার। তড়িৎ দ্বারে কি ব্যবহার হবে? তড়িৎ দ্বারে অ্যানোডে থাকবে কি? কার্বন। আর ক্যাথোডে কি থাকবে? কার্বন যুক্ত যে পাত্র সেই পাত্রটি থাকবে ক্যাথোডে। তারপরে কি বলছে, তড়িৎ দ্বারে সংঘটিত বিক্রিয়া। তড়িৎ দ্বারে সংঘটিত বিক্রিয়া, তাহলে আমরা লিখবো অ্যানোডে আর ক্যাথোডে। এটা অ্যানোড আর এটা ক্যাথোড। এটা কি? ক্যাথোড। তাহলে অ্যানোডে কি হয়? Al3+। এ কি করবে? তিনটে ইলেকট্রন গ্রহণ করবে, পরে হবে কি? Al। বোঝা গেল? এ কি করবে? Al। আচ্ছা, এবার ক্যাথোডে কি আছে? ক্যাথোডে কি আছে? ক্যাথোডে আমরা নিয়েছিলাম কি অক্সিজেন, অর্থাৎ 2O2-। এ কি করবে? এ তৈরি হবে, O2 উৎপন্ন করবে +4। তাহলে বোঝা গেল? তাহলে অ্যানোডে কি হচ্ছে? তিনটে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন অ্যালুমিনিয়াম হয়ে যাচ্ছে, আর এখান থেকে দুটো ইলেকট্রন বর্জন করে O2 হয়ে যাচ্ছে। এবার এই O2টা আবার কি, আমাদের অ্যানোডে কার্বন আছে, সেই কার্বনের সাথে C+O2 গিয়ে CO2 উৎপন্ন করবে। বোঝা গেল জিনিসটা কি রকম? তো এটাই হলো অ্যানোডে কি হচ্ছে, অ্যালুমিনিয়াম তিনটে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন থেকে, আর ক্যাথোড কি দুটো ইলেকট্রন এখানে কি চারটে ইলেকট্রন বর্জন করে দিচ্ছে, আর এই বর্জন করার ফলে এখানে O2 উৎপন্ন হচ্ছে। এই O2টা অ্যানোডে কি ছিল? অ্যানোডে কার্বন ছিল, সেই কার্বনের সাথে যুক্ত হয়ে CO2 উৎপন্ন করবে। তাহলে সহজ জিনিসগুলো আছে। নেক্সট কি বলছে, SO2 থেকে SO3 উৎপন্ন। SO2 থেকে কি উৎপন্ন করতে হবে? SO3। এটা তো স্পর্শ পদ্ধতিতে আমরা জেনে এসেছি। তাহলে SO2 কে যদি আমরা অক্সিজেন দিই তাহলে SO3 উৎপন্ন হবে। আচ্ছা, এখানে কি কি আমাদের শর্তগুলো আছে? এক হলো V2O5 অর্থাৎ ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। আচ্ছা, উষ্ণতা কত দিতে হবে? 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিতে হবে, আর 1 থেকে 2 atm চাপ দিতে হবে। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে SO2 প্লাস O2 মিলে তৈরি হবে কি? SO3। এবং অনুঘটক হিসেবে লাগবে আমাদের কি? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। আর উষ্ণতা কত লাগবে? 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। আর চাপ কত লাগবে? 1 থেকে 2 atm। আচ্ছা, বলছি SO3 থেকে, এবার SO3 থেকে মানে এখানে ভাগ করে দিয়েছে যে SO3 থেকে তোমার উৎপন্ন করতে হবে আবার H2SO4। SO3 থেকে উৎপন্ন করতে হবে H2SO4। তাহলে আমরা কি জানি? SO3 কে যদি আমরা H2SO4 দিয়ে দিই তাহলে কি উৎপন্ন হবে? H2S2O7। এটাকে কি বলা হবে? ওলিয়াম। দু এক সময় কিন্তু দেখ যে ওলিয়ামের সংকেত কি? ওলিয়াম। তো এটা কি হবে? এটাকে বলা হয় ওলিয়াম। এই ওলিয়ামকেই যদি আমরা জলে দ্রবীভূত করি বা আদ্র বিশ্লেষিত করি তাহলে আমরা পেয়ে যাব H2SO4। তো এটা স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতির এই ধাপগুলো ওখানে দেওয়া আছে। এখানে ধাপটাকে বিভক্ত করে দিয়েছে। একবার বলছে যে SO2 থেকে SO3 উৎপন্ন করতে হবে কিভাবে, এবং তার সাথে সাথে কি কি আমাদের শর্তগুলো প্রয়োজন। তারপর SO3 থেকে H2SO4 উৎপন্ন করতে হবে।
তাহলে আমরা এখানে ওলিয়াম তৈরি করলাম, ওলিয়ামের সাথে যদি আমরা জলে দ্রবীভূত করি বা আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা পেয়ে যাব H2SO। নেক্সট কোশ্চেন, ডিনেচার্ড স্পিড কি? ডিনেচার্ড স্পিড হলো ইথানলের সাথে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে, যেরকম ইথানলের সাথে বিভিন্ন মিথানল, পিরিমিডিন, এরকম বিভিন্ন মেশাতে হবে, রাসায়নিক দ্রব্য মেশাতে হবে এবং মিশিয়ে এটাকে খাওয়ার অযোগ্য করতে হবে বা পানীয় অযোগ্য করে দিতে হবে। এটাকে বলে ডিনেচার্ড স্পিড। এটি ব্যবহার করা হয় কি হিসাবে? এটি ব্যবহার করা হয় সাধারণত কীটনাশক হিসাবে। ডিনেচার্ড স্পিড ব্যবহার করা হয়। এবার বলছি যে অ্যাসিটিলিনের সংকেত কি? আমরা অ্যাসিটিলিনকে আমরা কোন হাইড্রোকার্বন হিসেবে চিনি? অ্যাসিটিলিনকে আমরা জানি, কোন হাইড্রোকার্বন জানি? আমরা অ্যালকাইন হিসেবে চিনি। তাহলে কি অ্যাসিটিলিনকে আমরা কি জানি? অ্যালকাইন। অ্যাসিটিলিনের সংকেত কি? C2H2, অর্থাৎ এটা এথাইলিন বা এটা কি এথাইন, এটা কি বলে? এথাইন। C2H2 এটাকে এথাইন, অর্থাৎ এটা অ্যালকাইন যৌগের নাম এটা। তো আমরা সমস্ত কোশ্চেনগুলো কমপ্লিট করে ফেললাম। তো এত সময় ভিডিও দেখার জন্য বা জুড়ে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো আমার প্রচণ্ড বা খুব সাপোর্টের প্রয়োজন। আমার হয়তো ক্যামেরায় কোনোদিন কখনো আসেনি, ক্যামেরার সামনে কোনোদিন বক্তব্যও দেয়নি, তো আমার সেই জন্য কথাগুলি জড়িয়ে যাচ্ছে, কিন্তু আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব ধীরে ধীরে। তো আমার সাথে সাথে তোমাদেরকেও পাশে থাকতে হবে আমাকে ইমপ্রুভ করার জন্য। তো তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আমাদের ইউটিউবে লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আমি সাধারণত দুর্বল স্টুডেন্টদেরকে ভালো করার জন্য আমি এসেছি। অনেক ইউটিউব চ্যানেলগুলো তো আছে যেগুলোকে ভালো স্টুডেন্টকে ভালো তৈরি করে। আমি সাধারণত এসেছি দুর্বল স্টুডেন্টদের প্রতি, যারা ফিজিক্সের প্রতি অনীহা আছে বা একটু ফিজিক্স বুঝতে অসুবিধা হয়, তাদেরকে বোঝানোর জন্য আমি এসেছি। তো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, আশা করি তোমাদের ফিজিক্স সম্পর্কে যে ডাউটগুলো আছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো আমার প্রচণ্ড বা খুব প্রয়োজন যে ইউটিউবের সাবস্ক্রাইবের প্রয়োজন। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো এবং আমাদের সাপোর্টের খুব প্রয়োজন। তো লাইক করে দেবে, তোমাদের এই সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আমি আরও অনুপ্রেরণা পাবো এবং আরও ফিজিক্স সায়েন্সের সম্পর্কে আরও ক্লাস নিয়ে চলে আসবে। তো এই পর্যন্ত ধন্যবাদ। অন্যদিন আমরা আবার পেজ নম্বর অন্য একটা নিয়ে সলভ করবো।